This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চিকিৎসকদের আবারও যে পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে সেই খবরের দিকে নজর রাখবো। তিলোত্তমা ধর্ষণ খুনের সুবিচার চেয়ে হাসপাতালের নিরাপত্তা সহ 10 দফা দাবিতে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চলছে কর্মবিরতি। ডাক্তারদের কর্মবিরতিতে স্বাভাবিকভাবে সাধারণ রোগীদের হয়রানি বেড়ে চলেছে। মানুষের পাশে টিভি 9 বাংলা, তাই মানুষের হয়রানি খবর আপনাদের সামনে তুলে ধরছি। মানুষের হয়রানি সমর্থনযোগ্য নয়। হাসপাতালে যে ভোগান্তি দেখা দিচ্ছে তার দায় এড়াতে পারেন কি জুনিয়র চিকিৎসকরা? টানা কর্মবিরতিতে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ভুগছেন গরিব মানুষই। কর্মবিরতি চলবে কতদিন? সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? দায় কি এড়াতে পারেন জুনিয়র চিকিৎসকরা? মানব সেবার যে শপথ তারা নিয়েছেন তা কোথায় গেল? আর রোগী ভোগান্তির বিষয়টি কি বিবেচনা করা উচিত নয় জুনিয়র চিকিৎসকদের? রাজ্য জুড়ে যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা তার দায় কি সরকার এড়াতে পারে? চিকিৎসকদের নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য সরকারের। সব মিলিয়ে ভুগছেন সেই সাধারণ মানুষই। আমাদের কি হবে? অসহায় আর্তি রোগীদের রাজ্য জুড়ে এই ছবি এখন ধরা পড়ছে। কোনোভাবেই মানুষের হয়রানির সমর্থন করে না টিভি 9 বাংলা, তাই প্রত্যেকটা মুহূর্তের খবর আপনাদের সামনে। রাজ্য সরকারের সাথে 2 দফা মিটিং, কিছু লিখিত ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম। 10 দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে দেখছি না। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। জুনিয়র চিকিৎসক তাদের 10 দফা দাবি আপনাদের সামনে আনলাম, কিন্তু এই যে তাদের 10 দফা দাবিতে আবারও কর্মবিরতি শুরু হয়েছে তাতে সাধারণ মানুষের হয়রানির ছবিটাও আপনাদের সামনে তুলে ধরতে হবে। কারণ সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে বুকে জল জমেছে এরকম একজন পেশেন্টকে নিয়ে এসেছিলেন। সমস্যা নিয়ে একের পর এক হাসপাতালে ঘুরে বেরিয়েছেন বৃদ্ধ রোগী, কিন্তু কোথাও পরিষেবা পাওয়া যাচ্ছে না। অভিযোগ রোগীর আত্মীয়দের, কোনো ডাক্তার দেখলো না অসহায় আর্তি রোগী। অপাড়া থেকে রেফারেন্স করলো, এখানে রেফার করলো, এখানে এমার্জেন্সিতে গেলাম, বললো হবে না। দেখি চেষ্টা করে দেখি, যদি এই মেডিকেল কলেজে নিয়ে যাবো। রেফার করলো কেন? ভর্তি হচ্ছে না, মানে এখানে বলছে ভর্তি হবে না, হবে না, যাই ডাক্তার দিতে পারবো না, ডাক্তার নেই না। অপরিসীম সমস্যা যাকে বলে, এ হাসপাতাল সে হাসপাতাল, একবার এখান থেকে একবার এখানে যাচ্ছি এখানে আসছি, প্রচুর সমস্যা পড়েছি। প্লুরাল প্লুরিসিস, বুকে জল বসেছে। ওখানে ডেকেছে, কিছু করেনি। আইসিইউতে বেড খালি নেই, তাই ফিরতে হচ্ছে রোগীদের। দায় ঠেলে হাসপাতালে পরিকাঠামোকেই দুষছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা ডাক্তার, আমাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে, সবই ঠিক কথা, কিন্তু এই দায়িত্বটা যতটা না আমাদের রয়েছে তার থেকেও বেশি সরকারের রয়েছে। সরকারের কিন্তু এই জিনিসটা দেখা দরকার। পুরো দায়িত্বটা এটাই বছরের পর বছর হয়ে আসছে। সরকারের নিজস্ব যেটা দায়িত্ব সেটা বিভিন্ন জনের ওপর কাঁধে বন্দুক রেখে গুলি চালাবার চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় ডাক্তারকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় দেখানো হচ্ছে যে নার্সরা, কিছু কিছু জায়গায় আমলাদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সরকারের নিজস্ব যে দায়িত্বটা সেটা বাইপাস করে বিভিন্ন জনকে শ্রীখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে দিয়ে তার নিজের দায়িত্বটা বাইপাস করে যাচ্ছে। এটাই দরকার। আমরা নিশ্চয়ই দুঃখ পাচ্ছি, আমরা এখানে কর্মবিরতিতে বসে থাকতে আমাদের ভালো লাগছে না। পরিকাঠামোগত যে দুর্বলতাগুলো রয়েছে সেই দায়িত্বগুলো সরকারকেই নিতে হবে। সেই দায়িত্বের জন্য ডাক্তারকে দায়ী করলে হবে না। এই একটা যে ন্যারেটিভ চলছে পেশেন্ট ভার্সেস ডক্টর ন্যারেটিভ, সেটা কিন্তু একদমই নয়। আইসিইউতে বেড ছিল না বলে ওনারা পাননি। এই জিনিসটা যদি ওনারা ইমার্জেন্সি থেকেই জানতে পেরে যেতেন আর প্রপার একটা রেফারেল সিস্টেম থাকতো, তাহলে কিন্তু ওই রোগীর বাড়িদের এই হ্যারাসমেন্টটার থ্রু দিয়ে যেতে হতো না। একই ছবি ধরা পড়ল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। উঠল নো সেফটি নো ডিউটি স্লোগান। জরুরি পরিষেবা চালু রেখে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। গতকাল রাতে রোগীর আত্মীয়দের সঙ্গে বচসা বাঁধে জুনিয়র চিকিৎসকদের। তাদের অভিযোগ, একজন রোগীর সঙ্গে 10 থেকে 12 জন ওয়ার্ডে ঢুকে যাচ্ছেন। ফের নিরাপত্তার দাবিতে গতকাল রাতে পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। মানে খিঁচতে লাগলো। এবার খিচার পর আমরা যেছি, তা পেশেন্টেরকে দুটো সামলাতে পারছে না। তা আমি বলছি যে স্যার সিকিউরিটি দেখুন, বলছি স্যার 2 জন মিলে সামলাতে পারছে না, তাই একজনকে যেতে দেন। তো বলছে যাবা না, পুলিশকে ডাকবো, জেলে যাবা, এরকম ডাইরেক্ট ধমকি দিচ্ছে। গন্ডগোল বলতে একটা ম্যাডাম, আমাদের যে পেশেন্টটা মারা গেল, আমরা বলছি যে পেশেন্টটা মারা গেল,
এবার আপনারা এসে পেশেন্টটা মারা পেশেন্টটাকে চিকিৎসা করবেন? বলছে ডাক্তারবাবু ডাইরেক্ট বলছে এটা তোমার বাড়ি নয়, তুমি যদি মনে হয় রুগীটা রাখতে পারো নাহলে চলে যেতে পারো। এটা কোন ধরনের কথা? কাটাকাটি হচ্ছে বলছে আমি কিছু কথা বলিনি, ভয়ে বলছে জেলে ভরে দেবো, এই করে দেবো। অন্যজন বললো, অন্যজনকে জেলে ভরে দিল। এবার কে কথা বলবে? আমি ওপরে যাওয়ার পর সিকিউরিটিকে বললাম আমার পেশেন্ট ভেতরে একজন আছে, আমি হলুদ কার্ডটি দেবো, চলে আসবো। উনি আমাকে সঙ্গে সঙ্গে তখন উত্তরে কি বললেন যে আপনারা কি পেশেন্টকে কী করতে নিয়ে এসছেন, পেশেন্টকে বাড়ি নিয়ে চলে যান। আমাকে খারাপ ভাষা দিয়ে বলছে, মেরে হুমকি দিচ্ছে, মারার হুমকি দিচ্ছে আমাকে। তাহলে তারা আমরা পাবলিক যদি ওদিকে মারি নিচে এলে তাহলে কি ও থাকবে? তো পাবলিকেরা যদি ওকে মারি, ও আসুক, আমরা এখানে সব পাবলিক জড়ো করে রেখে দিচ্ছি, ও নেমে ওর সাহস থাকলে নিচে নেমে আসুক। পুলিশকে জানালাম, পুলিশ তো বুবা কাক, এখন পুলিশ তো বুবা কাক, পুলিশ বলছে আমরা কিছু জানি না, বলছে সিকিউরিটির অফিস কোনটা সেটাই আমরা জানি না। আমরা বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, দুপক্ষেরই বক্তব্য শোনালাম, কিন্তু জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা নিয়ে কিন্তু আমরা কড়া মনোভাবের ইঙ্গিত আগেই পেয়েছি সুপ্রিম কোর্টে। কারণ সোমবার শুনানিতে প্রধান বিচারপতি তিনি রীতিমতো প্রশ্ন করেন এবং খোঁজ নেন যে ওপিডি সহ সব ক্ষেত্রে কি কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের সব জায়গায় কাজে যোগ দিতে হবে, পরিষেবা দিতে হবে, এরকমই বলা হয়েছিল। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। আমরা আজ থেকে আবারও রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি দেখছি, কিন্তু গতকাল সোমবার শুনানিতেও তাদের একটা কড়া পদক্ষেপ বা কড়া মনোভাবের বিষয় প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। দেখো, মোট 5 দিন সুপ্রিম কোর্টে আরজি করের ঘটনা নিয়ে এখনো পর্যন্ত শুনানি হয়েছে। স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করার প্রথম দিন থেকে সুপ্রিম কোর্ট যে বিষয়টির উপরে জোর দিচ্ছে তা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে। তারা প্রথমে আবেদন জানিয়েছে, গত 9 সেপ্টেম্বর যখন শুনানি হয়েছে সেই সময় তারা একেবারে সময়সীমা বেঁধে দিয়েছেন যে 10 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে যদি তারা যোগ না দেন তাহলে রাজ্য সরকার আইন মোতাবেক পদক্ষেপ করতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্টের মনোভাব কিন্তু সেই সময় স্পষ্ট হয়ে গিয়েছিল যে যদি কাজে যোগ না দেওয়া হয় বা তারা কাজে যোগ দেওয়ানোর জন্যই কিন্তু যাবতীয় প্রত্যেকটা পদক্ষেপ করছেন। ফলত এক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল আমরা দেখি যে প্রত্যেকবার ইন্দিরা জয়সিং তিনি স্পষ্টভাবে জানান যে আইপিডি এবং ওপিডি দুটি জায়গাতেই চিকিৎসকরা কাজ করছেন। কারণ রাজ্য সরকারের তরফ থেকে গতকাল যে অভিযোগ ছিল যে সাগর কলেজে যে রোগীর মৃত্যু হয়েছে তা মূলত জুনিয়র চিকিৎসকরা না থাকার কারণেই বা চিকিৎসক না থাকার কারণেই, তার তীব্র বিরোধিতা করে স্পষ্টভাবে যে কথা জানানো হয় যে না, এক্ষেত্রে চিকিৎসকদের গাফিলতি নেই। আর ঠিক তখনই প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে তারা কি সব ক্ষেত্রে, অর্থাৎ শুধু জরুরি পরিষেবা নয় ওপিডি সহ সব ক্ষেত্রে কি তারা কাজে যোগ দিয়েছেন। ফলত নতুন করে যখন আবারও একটি কর্মবিরতির পরিস্থিতি তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টে, যখন পুজোর পরে এই হিয়ারিং হবে, যদি এই কর্মবিরতি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এবারে বেশ কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। এই প্রশ্নই উঠছিল যে ফের কর্মবিরতি কি এবার সুপ্রিম কোর্টে বেকায়দায় ফেলতে পারে জুনিয়র চিকিৎসকদের, হয়তো সেরকম পরিস্থিতিই তৈরি হতে পারে, সেই ইঙ্গিত বা সেই আশঙ্কা কোথাও করা হচ্ছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মধ্যে অনিকেত মাহাতো তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে, শুনবো তিনি কি বলেছেন। এসেনশিয়াল পরিষেবার একটা অংশ ছিল, যারা সার্জিক্যাল সাবজেক্ট এবং মেডিসিনের ব্রাঞ্চ তারা তাদের অ্যাডডে ছাড়াও তার পরের দিনের যে পোস্ট অ্যাডডে এবং তার পরের দিনে পেশেন্টকে ফলো আপ করা, আইপিডির মধ্যে এই পরিষেবা দিচ্ছে। আমরা এসওপি তৈরি করে ডিপার্টমেন্ট ওয়াইজ এই কাজ করেছি। তাহলে সম্পূর্ণ জায়গাটা হয়তো ইলাবোরেটলি আরও সুপ্রিম কোর্টের অন্দরে ডিসকাশন হলে হয়তো এই জায়গাটা ওখানে ক্লিয়ার হতো। কিন্তু আমরা তবু যেটা বলতে চাই সেটা এটাই যে আমাদের দিক থেকে যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যদি ন্যায়সঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়, তাহলে রাজ্য প্রশাসনের আমাদের এই দাবি দেওয়া নিয়ে অবিলম্বে অতি দ্রুততার সাথে ব্যবস্থা করা উচিত।